আমরা এতদিন যৌগিক গড় শিখেছিলাম। যৌগিক গড় অ্যারিথমেটিক মিন, যেটাকে বলে যৌগিক গড়। দাঁড়াও একটু, এই অঙ্কটা বন্ধ করো, গুলিয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার যৌগিক গড়ের পর আমরা কি শিখবো না, ভারযুক্ত গড়। বা ওয়েটেড মিন। উদাহরণটা যৌগিক গড় কি ছিল? যৌগিক গড়ে x1, x2, x3, xn কি ছিল? n সংখ্যক তথ্য কার সাপেক্ষে না এক্স চলের সাপেক্ষে। এক্স চল ধরো, এক্স চলটা কি হবে? এই চলটা উচ্চতা হতে পারে, বয়স হতে পারে, ওজন হতে পারে। ধরো আমরা 50 জনের উচ্চতার গড় বের করবো, তাহলে 50 জনের প্রত্যেকের উচ্চতা এরকম, প্রথম জনের উচ্চতা এটা, দ্বিতীয় জনের উচ্চতা এটা, তৃতীয় জনের উচ্চতা এটা, এরকম করে 50 জনের উচ্চতা নিব। বা যদি ওজন নিতে চাই তাহলে 50 জনের ওজন নিব। এবার এখানে n সংখ্যক তথ্য এক্স চলের সাপেক্ষে, সেক্ষেত্রে যৌগিক গড় কি হবে? যৌগিক গড় এক্স বার সমান সবগুলো মানে এক্স চলের সবগুলো তথ্যের যোগফল বাই মোট চলের সংখ্যা। মোট চলের সংখ্যা, চলের তথ্যের সংখ্যা, তথ্যের মোট সংখ্যা। ঠিক আছে, নির্দিষ্ট চলের তথ্যের মোট সংখ্যা। ওকে, এবার আমি এখানে এন সংখ্যক নিয়েছি। এবার এটা কি সামেশন আকারে এক্স আই 1 থেকে n বাই n। ঠিক আছে, এবার এখানে সামেশনটা কেমন লেখা হয় না, সাইড করে এম, এরকম অনেকটা সাইড করে এম যেরকম লেখা হয় সেরকম সামেশন চিহ্নটা। এবার এখানে আইটা 1 থেকে n পর্যন্ত কেন না, দেখো এটা কেন, এটা আমরা ভেঙে লিখলে কি হবে? এখানে x2 হবে, তাহলে লিখো x3 লিখো, না তো গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা ভেঙে লিখলে কি হবে? আই এর মানটা ভ্যারি করছে। আই যখন 1 আর x1, তারপরে প্লাস করে সামেশন মানে যোগফল, কতগুলো না n সংখ্যক তথ্যের যোগফল। কোন তথ্য না এক্স টাইপের তথ্যগুলো, যেগুলো x1, x2, i1 বসালাম x1 প্লাস i2 বসালাম x2, তারপরে প্লাস আইটা 3 বসালাম, তাহলে প্লাস x3, এবং করে করে প্লাস করে করে xn। ঠিক আছে, এটাই হচ্ছে সামেশন অফ এক্স আই, যেখানে আইটা 1 থেকে n পর্যন্ত রান করানো হচ্ছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে যৌগিক গড় হয়ে গেল। এবার ভারযুক্ত গড় কি করে বের করবো, বা ভারযুক্ত গড় কেন জিনিসটা এলো? আমরা প্র্যাকটিক্যালি কি হয়, একটা ক্লাসে উচ্চতা যদি বের করি, উচ্চতা গড় যদি বের করি, ক্লাসে 50 জন স্টুডেন্টের উচ্চতা গড়। এবার সেখানে এটা কখনো সম্ভব নয়, সবার উচ্চতা আলাদা এরকম হয় না। কখনো কখনো 2-3 জনের একই উচ্চতা হয়, আবার অন্য 2-3 জনের একই উচ্চতা হয়। সেই সব ক্ষেত্রে কি করবো না, ধরো শেক্সপিয়ার উচ্চতার ক্লাসে মোট স্টুডেন্টের সংখ্যা বা 6 ফুট উচ্চতা আছে 5 জন, 5 ফুট উচ্চতা আছে 15 জন,
4 ফুট উচ্চতা আছে 20 জন। আর 60 ফুট উচ্চতা আছে 10 জন। তাহলে এখানে একটা গ্রুপ, 60 ফুট উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের একটা গ্রুপ, 6 ফুট উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের একটা গ্রুপ, 5 ফুট উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের একটা গ্রুপ, 4 ফুট উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের একটা গ্রুপ। এবার প্রত্যেকটা গ্রুপের মেম্বারের সংখ্যা দেওয়া আছে। 60 ফুট উচ্চতাযুক্ত গ্রুপের মেম্বারের সংখ্যা কত? 10 জন। 6 ফুট উচ্চতাযুক্ত 6 ফুট উচ্চতাযুক্ত গ্রুপের মেম্বারের সংখ্যা কত? 5 জন। 5 ফুট উচ্চতাযুক্ত গ্রুপের সংখ্যা আছে 5 জন। 4 ফুট উচ্চতাযুক্ত গ্রুপের মেম্বারের সংখ্যা হচ্ছে 20 জন। ঠিক আছে, এবার এই টাইপের তথ্য থাকলে তাহলে আমরা কি করে গড় বের করব? আমরা যদি যৌগিক গড় বের করতাম তাহলে কি হতো? এই 6 ফুট উচ্চতা যুক্ত মেম্বার গুলোকে 5 বার লিখতে হবে। আর 5 ফুট উচ্চতা স্টুডেন্টের সংখ্যা 15 বার লিখতে হবে। চার ফুট উচ্চতাযুক্ত স্টুডেন্টের সংখ্যা 20 বার লিখতে হবে। সতেরোটা হয়েছে, 17টা হয়েছে। তারপরে 60 ফুট উচ্চতাযুক্ত স্টুডেন্টের সংখ্যা 10 বার লিখতে হবে। এটা না আমরা তো দিচ্ছি 12,000। হ্যাঁ বলুন। আমি কি দিয়েছি যে আপনি জমা নেবেন না, তাহলে আপনি লিখে দিন জমা নেবেন না। কেন? শোন শোন কি যে না আমাদের না, ওরা বলছে কি আমাদের ক্লিয়ারেন্স এখানে হচ্ছে না, আপনারা কাকি বা এগুলাই যান। এখানে ইউআই ব্যাংকের ইউআই ব্যাংকের কেসিয়ারকে জিজ্ঞেস করা হলো, নির্মলদা জিজ্ঞেস করলো, বললো তোমার অ্যাকাউন্ট এক জায়গা আর চেক নেবে আরেক জায়গায় ব্যাংক, সেখানে বলবেন অ্যাকাউন্ট খোলো তবে গিয়ে জমা নেবে। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো লেখা হয়ে গেছে। এবার এদের যোগ বাই 50 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এবার 50 এগুলো যোগ করার পরে 50 দেওয়া, এগুলো হচ্ছে সামেশন হবে এক্সআই দিয়ে 50 দিয়ে ভাগ করতে হবে। টোটাল যা যোগ হবে তাকে 50 দিয়ে ভাগ করতে হবে। এটা যদি যৌগিক গড়ের প্রসেসে বের করতাম, তাই তো? 2 3 4 2 6 4 10 13 2 15 2 17 3 20, তারপরে এটা হচ্ছে 3 3 6 4 10 3 6 4 10 15, ঠিক আছে? আর এটা 5 জন, ঠিক আছে? তাহলে টোটাল 50টা ডাটা আমি বসিয়ে দিয়েছি, সবগুলো যোগ দিয়ে বাই 50 ভাগ করব। এবার এটা অনেকটা হেক্টিক হয়ে যেত, কেন কি এত বড় ক্যালকুলেশন করে করে অনেক সময় নষ্ট হতো। তার জন্য আমরা কি করবো, এই ভারযুক্ত গড়গুলোতে কি করবো, একে যদি ভারযুক্ত গড়ে করি, ভারযুক্ত গড়কেও আমরা এক্স বার দিয়ে সূচিত করব, ঠিক আছে? কিন্তু এর পার্থক্যটা কোথায় বুঝতে পারবো না, যখন এক্স বার সমান লিখবো তখন পার্থক্যটা বুঝতে পারবো। কি করে? নাই যে 6 ফুট উচ্চতা কজন আছে? 5 জনের, তাহলে 6 ইন্টু 5। আমরা কি করতাম, বারবার যোগকে আমরা গুণ আকারে প্রকাশ করতাম। ছোটবেলায় শিখতাম না যে গুণ মানে কি, বারবার যোগকে গুণ আকারে প্রকাশ করি। তাহলে 6 ফুট উচ্চতার কি কজন আছে? 5 জন আছে।
তাহলে 6 × 5 আমরা করে দেবো, ঠিক আছে। তারপরে 5 ফুট উচ্চতার কজন আছে? 15 জন। তারপরে 4 ফুট উচ্চতার কজন আছে? 20 জন। তারপরে 7 ফুট উচ্চতার 10 জন আছে, দিয়ে বাই 50 দিয়ে ভাগ করে দিলাম। এই 50টা কি করে পেয়েছি? এই 50টাকে এরকম না লিখে আরো ভালো হবে কি, না এই 50টা 6 ফুট উচ্চতা কত? 5, তাহলে 5 জন প্লাস 15, 5 ফুট উচ্চতা 15 জন, 4 ফুট উচ্চতা 20 জন প্লাস 10 জন। এই 50টা এইভাবে পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 6 × 5 = 30, 75, 80, 70 বাই 50। তাহলে কত হলো? এটা 150, তারপরে এটা হচ্ছে 75 মানে 225, আর এটা 30, 255 বাই 50। তাহলে কত হবে? 5 × 5 = 25, 5,000, তাহলে কত হবে? 5.1। তাহলে গড় উচ্চতা হলো কি? 5. এটা কিন্তু সব উচ্চতা, এটা গড় উচ্চতাকে এটাকে উচ্চতার একক দিয়েই করবো, ঠিক আছে। কেন কি এখানে এই যে 6 ফুট উচ্চতার কতজন? 5 জন, তাহলে মোট 30 ফুট। এটা কত? 75 ফুট। এটা 80 ফুট। এটা হচ্ছে 70 ফুট। আর নিচে তো স্টুডেন্টের সংখ্যা আছে, তাহলে আলটিমেট 80, এটা যতটা হলো এটা ফুট, এটা ফুট আকারে। তারপর এখানে সংখ্যা, তাহলে এককটা কি হবে? আলটিমেট ফুটই হবে, কারণ সংখ্যার তো কোনো একক নেই। তাহলে 50 জন স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের সংখ্যার তো একক নেই। এখানে কি আছে? উচ্চতা, এই যে মোট উচ্চতা হয়েছে তার একক কিন্তু ফুট আছে, তাহলে এটা এককটা ফুট। উচ্চতার যেটা একক নিব, যদি ফুট নি ফুট, নাহলে সেমি নিলে সেমি, আর যদি মিটার নি মিটার, ঠিক আছে। তাহলে এভাবে ভারযুক্ত গড় বের করবো। ভারযুক্ত করে তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? ভারযুক্ত করে সূত্রটা হচ্ছে, আমরা এই এক্স বার বের করবো কি করে, না এক্স চলের আমরা এরকম নিব, x1 এর এক্স চলের x1 তথ্যের জন্য মেম্বারের সংখ্যা আছে f1, x2 কত আছে? f2, x3 তথ্যের কতগুলো মেম্বার আছে? f3, এরকম ডট ডট ডট। xn তথ্যের কতগুলো মেম্বার আছে? fn। তাহলে আমার x বারটা কি দাঁড়াবে? x বারটা যে বের করবো, না x1 f1, x1 তথ্য ইন্টু f1, যে এখানে করেছিলাম 6, এই যে তথ্যটা 6 ফুট ছিল, তার কতজন ছিল? 5 জন চলে যায়, 6 × 5। এখানে সেরকম x1 ইন্টু f1 প্লাস x2 ইন্টু f2 প্লাস x3 ইন্টু f3 প্লাস ডট 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 xn ইন্টু fn বাই, এটা কি করেছিলাম, না 6 ফুট উচ্চতা 5 জন ছিল, 5 ফুট উচ্চতা 15 জন ছিল। এই যে প্রত্যেকটা গ্রুপে মেম্বারের সংখ্যাগুলো যোগফল করেছিলাম। প্রথম গ্রুপে কতজন মেম্বার ছিল? 5 জন, সেই জন্য তার তথ্যের সঙ্গে মেম্বারের গুণ করেছিলাম, মেম্বারের সংখ্যা। সেই মেম্বারের সংখ্যাগুলো নিচে যোগ করব, সেটাই দেখবে সেটা কত। এখানে টোটাল 50 জন হয়ে গেছিল, কেন কি এখানে টোটাল ক্লাসে মেম্বারের সঙ্গে স্টুডেন্টের সংখ্যা কত ছিল? 50, সেটা এটাই 50 সঙ্গে এও সমান হয়ে গেছিল। এখানে তো কি করবো, না এই যে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 প্লাস fn। এখানে এই f1 গুলাকার মেম্বারের সংখ্যা না বলে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি মানে x1 তথ্যটা কতবার রিপিট হয়েছে, না f1 বার, x2 তথ্যটা কতবার রিপিট হয়েছে, না f2 বার, ঠিক আছে। যেখানে এখানে কি ছিল, 6 ফুট উচ্চতাটা কবার লিখেছি? 5 বার রিপিট। এই যে এখানে 6 ফুট উচ্চতাটা কবার হয়েছিল? 5 বার হয়েছিল, 5 বার রিপিট হচ্ছে। সেই জন্য এই রিপিটেশন, একটা নির্দিষ্ট তথ্যের কতবার রিপিটেশন হচ্ছে সেইটাকে তার ফ্রিকোয়েন্সি বলে। সেটা মেম্বারের সংখ্যাও বলে, কিন্তু স্ট্যাটিক্সের ভাষা বা রাশিবিজ্ঞানের ভাষা সেটাকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি, সেই জন্য ফ্রিকোয়েন্সির ফার্স্ট লেটার f দিয়ে আমরা এটা ডিনোট করেছি, f1 f2 f3 এরকম। x1 এর সাপেক্ষে f1 হবে, x2 সাপেক্ষে ফ্রিকোয়েন্সি। এবারে x1 এর সাপেক্ষে কি f1, কেন কি ফ্রিকোয়েন্সি উদ্দেশ্য একটু ফার্স্ট ডেটা, মানে সেই জন্য f1 লিখেছি। ফ্রিকোয়েন্সি উদ্দেশ্য একটু ফার্স্ট ডেটা বা x1 রেসপেক্ট। হ্যাঁ, এবার এটাকে সামেশন আকারে লিখলে কি হবে, না xi fi, এখানেও আইটা 1 থেকে n পর্যন্ত রান করাবো। আইটাকে সামেশন অফ f5, যেখানে আইটা 1 থেকে n পর্যন্ত রান করছে। যেন এটাকে ভাঙলে কি হবে, এই i1 বসালে কি হবে, x1 f1 প্লাস i2 বসালে কি হবে, x2 f2। সব মাঝখানে এই সামেশন মানে মাঝখানে সব প্লাস হবে। i একবার 1 বসিয়ে পরে বেরিয়ে করছে। তো এটা ভাঙলে i1 বসাবো, 1 বসালে কি হবে, x1 f1, তারপরে যোগ চিহ্ন দিবে, মানে প্লাস চিহ্ন।
তারপর I2 বসাবো x2 f2, তাই তো আই জায়গায় 2 বসিয়ে দিলাম, তারপর প্লাস দেবো, আর জায়গায় 3 বসাবো, I তো 1 থেকে n পর্যন্ত রান করছে, x3 f3, তারপরে I4 বসালে x4 f4 হবে, এরকম সেগুলো লিখছি না, ডট ডট দিয়ে n বসিয়ে দিচ্ছি xn fn। সিমিলারলি এই সামেশন অফ fi-টা যেটা ছিল নিচে i সমান 1 থেকে n, ঠিক আছে, সেটা কি I1 বসি f1 হবে, I2 তারপর প্লাস I2 বসি f2 হবে, I3 বসি f3 হবে, প্লাস ডট 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 fn, n বসি fn হবে, সেটাই সামেশন অফ fi। এটাকে অনেক সময় ক্যাপিটাল n দ্বারা শুধু, এখানে স্মল n দিয়ে শুধু, ওখানে আগে এই যে এখানে নিচেটা ছিল যেটা, সেটাকে স্মল n দিয়ে আমরা সূচিত করেছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু স্মল n দিয়ে সূচিত করবো না, এখানে আগের চেয়ে একটু আলাদা করার জন্য এটা ক্যাপিটাল n দিয়ে সূচিত করবো, ঠিক আছে, ওকে। বা এরকম সামেশন অফ fi রেখে দিলেও হবে, এরকম সামেশন অফ fi রেখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা অঙ্ক করি, অঙ্কটা বইতে আছে প্রয়োগ 1। এখানে কি আছে, একটা স্কুলে কি আছে না 90 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 2, 97 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 6, 110 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 8, 125 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 12, 134 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 7, 140 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 3, 148 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে। এবার এদের আমি কি করব, গড় বের করতে বলেছে, উচ্চতার গড় বের 40, এখানে মোট স্টুডেন্টের সংখ্যা 40 জন, সেই 40 জন কি হবে, এখানে ভালো করে দেখো, এখানে মোট পরিসংখ্যা এই যে এগুলো করেছিলাম, যোগ করেছিলাম, যে কত হয়েছিল, সে মোট স্টুডেন্টের সংখ্যা হয়েছিল 50 জনের সঙ্গে সমান হয়েছিল, ঠিক আছে। এখানেও সেরকম কি হবে, এই যে মোট স্টুডেন্টের শিক্ষার্থীর সংখ্যাগুলো প্রত্যেকটা গ্রুপে যে যতগুলো মেম্বার আছে মানে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে মোট স্টুডেন্টের সংখ্যার সঙ্গে সমান হবে। দেখো এই সামেশন অফ fi কত বেরিয়েছে, 40 বেরিয়েছে, তাহলে ঠিক আছে, তাহলে সামেশন অফ fi 40 মোট স্টুডেন্টের সংখ্যার সঙ্গে সমান হয়েছে, তাহলে অঙ্কটা ঠিক আছে। এবার কি করবো আমরা, x1 f1 মানে xi fi, এবারে প্রত্যেকটা এটা ধরো xi এটা ইয়ে করেছি, কলাম করেছি, আর এটা fi, এবার প্রত্যেক xi সাপেক্ষে তার fi-টা দেওয়া আছে, কেন কি 90 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা কত, 2। এবার এই যে এখানে কোনটা x ধরবো কোনটা f ধরবো সেটাই সবচেয়ে বড় কথা, আমি কার গড় বের করছি, উচ্চতার গড় বের করছি, তাহলে উচ্চতার যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে xi, আর সেই উচ্চতা তথ্য সাপেক্ষে যেগুলো সংখ্যা দেওয়া আছে, ধর 90 সেমি উচ্চতা বিশিষ্ট কজন আছে না 2 জন, সেটাই হচ্ছে তার পরিসংখ্যা, এই 90 সেমি সাপেক্ষে তার পরিসংখ্যা হচ্ছে 2। তাহলে কি বললাম, এটা ভালো করে মনে রাখতে হবে, না আমি কার গড় বের করছি না গড় উচ্চতা, এখানে পরিষ্কার করে লেখা আছে গড় উচ্চতা নির্ণয় করছি, তাহলে যেহেতু উচ্চতার গড় বের করছি, তাহলে উচ্চতার যেগুলো তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে সব xi ঘরে বসবে, ঠিক আছে। তাহলে 90 সেমি সাপেক্ষে শিক্ষার্থীর সংখ্যা কত, 2, তাহলে এই যে যেটা বেরোবে x1 ইন্টু f1 মানে xi fi কলাম, তাহলে এখানে ফার্স্টটা কি হবে, x1 ইন্টু f1, যেমন আমার টেবিলে যেটা আছে এই যে x1 f1, তারপর x2 f2 প্লাস করে, তাহলে x1 f1 মানে কি, x1 যেটা আছে xi, তো xi টেবিল এটা, তাহলে ফার্স্টে কি হবে x1, তারপর x2 x3 x4 x5 x6 x7, ঠিক আছে। তাহলে এটা f1 f2 f3 f4 f5 f6 f7, তাহলে প্রথমে x1 f1 গুণ করবো, x2 f2 গুণ করবো, সবগুলো করবো, দিয়ে এগুলো যা বেরোবে সবগুলো যোগ করবো, ঠিক আছে। এবার সেটা কি হলো, সামেশন অফ f1 x1, কেন কি এটা কি ছিল, x1 f1, তারপরে এটা x2 f2 x3 f3 x4 f4 x5 f5 x6 f6 x7 f7, এই যে গুণ করেছি, এগুলোর যোগ মাঝখানে যদি প্লাস করে যোগ করি, যেটা দাঁড়াচ্ছে এইটা মানে কি সামেশন অফ xi fi i1 থেকে n, এখানে আইটা কত হবে, এই অঙ্কের ক্ষেত্রে আইটা কত 1 থেকে 7, কেন 7টা ডেটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডেটা আছে, সেখানে 1 থেকে 7, এখানে লেখেনি এটা, সেটা এমনি উজ্জ্বল রেখে দিয়েছে, সেটা বুঝে নিতে হবে। তাহলে এখানে এই যে সামেশন অফ fi xi কত হলো, এগুলো যোগ করলে যেটা বেরোবে সেটা, এখানে এই যে বক্স আকারে তো নিজেকে করতে হবে, সেগুলো বক্সগুলো এই যে 125 ইন্টু 12 গুণ করলে কত হবে সেটা এখানে বসাতে হবে, এগুলো ক্যালকুলেশন করে বসাতে হবে, যে সেগুলো বের করে যোগ করলে f1 fi xi সামেশনটা বেরোবে, মানে সামেশন অফ fi xi বেরোলো, সেটা এবার সামেশন অফ fi যেটা বেরিয়েছে মোট পরিসংখ্যা, যেটা মোট স্টুডেন্টের সংখ্যার সঙ্গে সমান, সেইটা
হ্যাঁ। 40, সেই 40 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? ওকে, জেনে শিক্ষার্থীর গড় উচ্চতা বেরিয়ে আসবে। ওকে, এবার নেক্সট আমরা অন্য অঙ্ক করব। ঠিক আছে, এবার কি না আমরা না এগুলো ছিল ডাইরেক্ট সেমি বলে দেওয়া আছে, কত সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্ট সেটা বলে দেওয়া ছিল। এবার যদি এখানে ইন্টারভেল আকার দিয়ে দেয় যে একটা স্টুডেন্টের উচ্চতা আছে 90 সেমি থেকে 95 সেমির মধ্যে, সেই ধরনের স্টুডেন্টগুলার সংখ্যা কত হবে ক্লাসে, সেরকম যদি হয় সেখানে মানে অ্যাপ্রোপ্রিয়েট পুরো এক্সাক্ট উচ্চতাটা বলে দেওয়া নেই, যে একটা ইন্টারভেল দিয়েছে 90 সেমি থেকে 95 সেমি উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা আছে 10 জন, ঠিক আছে? তারপরে বলা আছে 95 থেকে 100 সেমির মধ্যে উচ্চতা বিশিষ্ট স্টুডেন্টের সংখ্যা আছে 20 জন। এরকম ইন্টারভেল থাকলে তখন আমরা কি করব, সেরকম একটা দিয়েছে কি না এখানে ওই বিশাখের শ্রেণীর 30 জন ছাত্রের ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বর, এখানে উচ্চতা দেয়নি, এখানে প্রাপ্ত নম্বর দিয়েছে, তার নম্বরের গড় বের করতে বলেছে। ভূগোল পরীক্ষায় 30 জন ছাত্রের প্রাপ্ত নম্বরগুলো মানে সবাই 100 ক্যালকুলেট করছে। 100 প্রথম কে পেয়েছে, একজন 61 পেয়েছে, 78 পেয়েছে, 80 পেয়েছে, 77 পেয়েছে, এরকম এরকম সব নাম্বারগুলো আছে। এবার আমরা সেগুলো ট্যাবুলার আকারে বের করব, ঠিক আছে? দাও না এটাকে এরকম গ্রুপ ইন্টারভেল আকারে না করে এটাকে এমনি আগের মতনও করা যায়, কারণ 30 জন আছে তো, এখানে এক্সাক্ট নাম্বারগুলো দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা এখানে এটা বের করতে পারি যে এক্সাক্ট নাম্বার 61। তাহলে প্রথমে এখানে কি 61 লিখবো, তারপর 78। এবার 61 পেয়েছে, এখানে কতজন দেখতে হবে, 61 যদি পেয়েছে 61 দুজন পেয়েছে, হ্যাঁ এখানে একজন, এখানে একজন, 61, তারপর আর 61 নেই, তাহলে এটা হ্যাঁ এই অঙ্কটা করা যাক, এটা আগের মতন আছে। এখানে তোমাকে দিয়ে দিয়েছে 30 জনের নাম্বারগুলো, এবার হচ্ছে 61। ঠিক আছে, আমি এটা বের করে টেবিলটা লিখছি। পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর, ঠিক আছে, প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে XI, আর এটা হচ্ছে কি পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা FI, আর এটা হচ্ছে সেই XI FI যেটা করবো, এই টেবিলটা লাগবে না। এবার 61 পেয়েছে, ঠিক আছে, 61 পেয়েছে কতজন না দেখতে হবে, এখানে 61 পেয়েছে কতজন, একজন পেয়েছে, তারপর দুজন পেয়েছে, তারপরে আর কেউ পায়নি 61, তাহলে দুজন, তারপর 62 পেয়েছে, 62 এখানে নাম্বার যেহেতু এক্সাক্ট সব নাম্বার কে কত পেয়েছে দিয়ে দিয়েছে, তাহলে এই আগের মতন হবে। যদি ইন্টারভেল আকারে দিত যে 60 থেকে 70-এর মধ্যে পেয়েছে 10 জন, 70 থেকে 80-এর মধ্যে পেয়েছে 20 জন, এরকম দিলে তখন আলাদাভাবে করতাম, ঠিক আছে? তখন সেটা পরে উদাহরণে করছি। 62 পেয়েছে, 62 একজন, দুজন, তিনজন পেয়েছে, তারপর এটা করার জন্য আগে এটা সাজিয়ে নিই, কি না আমি সাজিয়ে নেবো কি নাম্বারগুলো পরপর লিখবো, কি করে তার আগে সাজিয়ে নিই একটু, এটা একটু আগে করতে হতো, আমি এখানে করলাম না, এটা টেবিল করে নিই, সাজিয়ে নিচ্ছি কি না 61, তারপরে আবার 61, তারপর 61 দুজন হয়ে গেল, তাহলে এখানে আমরা কি করবো, এখন যোগ করে নেবো 61 মাথায় টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে কি আছে 62, তারপরে আবার কোথায় 62, এখানে একটা আছে আর একটা আছে 62, তাহলে 62 তিনবার নিয়ে নিলাম। 62 পরে 63 কি আছে, 63 নেই,
চৌষট্টি 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 কোথায়? এরকম উলট পালট করে সাজিয়ে তোমাকে বের করতে হবে। চৌষট্টি কোথায় আছে? চৌষট্টি চৌষট্টি নেই, পঁয়ষট্টিও নেই, স্বাভাবিক। ছেষট্টি আছে এবার, ছেষট্টি আছে। ছেষট্টি কবার আছে? ছেষট্টি ছেষট্টি এই তো একবার, দুবার, মাঝখানে কোথাও নেই, তারা দুবার। ঠিক আছে, হয়ে গেল। তারপর সাতষট্টি, সাতষট্টি কেউ আছে? কেউ আছে? সাতষট্টি যুক্ত জিনিস কেউ নেই। আটষট্টি নেই, আটষট্টিও নেই। ঊনসত্তর আছে, ঊনসত্তর, ঊনসত্তর, ঊনসত্তর একটা, ঊনসত্তর, ঊনসত্তর, ঊনসত্তর খুঁজে বের করতে হবে। ঊনসত্তর একটা আছে নেই। একটাই আছে। তারপরে সত্তর আছে কিনা দেখতে হবে। সত্তর, এই তো একটা। একটা আছে, আর নেই। সত্তর। তারপরে একাত্তর দেখেছিলাম, একাত্তর আছে, তো সত্তর মেরে দিই। সত্তরে এখানে মেরে দিয়েছি। একাত্তর, একাত্তরে কি আছে? একাত্তর এখানে 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 নেই। একাত্তর এখানে একটা, একটা আছে। একটাই আছে, তাহলে একাত্তর একটা। তারপরে বাহাত্তর, উপরে একটা আছে। বাহাত্তর, বাহাত্তর, বাহাত্তর এখানে একটা আছে। একাত্তর কিছু মেরে দিই। বাহাত্তরটা এখানে একটা, বাহাত্তর, বাহাত্তর তো নেই। একটাই আছে। ঠিক আছে, তারপরে তিয়াত্তর অনেকগুলো আছে। একটা, একটা, তারপরে দুটো, দুটো, তিনটা তিনটা, আর নেই। তিনটা আছে, তিনটা আছে। তিয়াত্তর। তারপর তিয়াত্তর গুলো ঠিক ছিল মেরে দিই সব। তিয়াত্তর এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে চুয়াত্তর একটা আছে, এখানে কোথাও চুয়াত্তর আছে না, এখানে আছে, একটা, একটাই আছে, চুয়াত্তর। তাহলে চুয়াত্তর দাগ মেরে দিলাম। তারপরে পঁচাত্তর, পঁচাত্তর আছে, এখানে একটা আছে, এপাশে কেউ নেই, এখানে কেউ নেই, পঁচাত্তর একটাই আছে। তারপর ছিয়াত্তর, আশা করি ছিয়াত্তর নেই, ডাইরেক্ট ৭৭ আছে। ৭৭ একটা আছে। এই তো তাহলে ৭৭ আছে, ৭৭ এখানে একটা, আর ৭৭ নেই। আটাত্তর আছে, আটাত্তর আছে, আটাত্তর দুটো, একটা, দুটো, তিনটা, দুটো, তিনটা, তিনটা, এখানে একটা ছিল। চারটা, আর নেই। তাহলে 78 চারবার লিখে দেবো। তারপরে ৭৯, ৭৯ এইখানে প্রথম আছে, আবার এখানে আছে, তার আগে, তার আগে, তার আগে, তার আগে, তার আগে না, দুজন আছে। আছে ৮০, একটা, দুটো, এখানে একটা, তিনটা, একটা, দুটো, তিন, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, পাঁচটা, আর নেই। ৭০ হয়েছে মা? ৭০ হয়েছে। ৮০, পাঁচটা হয়েছে। তারপরে ৮১, ৮১, ৮১, ৮১, ৮১, ৮১, ৮১ নেই, ৮২ আছে। ৮২ আছে। কজন আছে? একটা, দুটো, দুটোই আছে।
এবার দেখা যেত অঙ্কটা আমাদের সাজানো ঠিক আছে কিনা দেখে নিতে হবে মোট 30 জন হচ্ছে কিনা। 30 জন আছে, তাহলে 2 2 4 5 2 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে ঠিক আছে, মোট 30টা ডাটা আছে, 30 জনই আছে, তাহলে ঠিক আছে। এবার আমরা এখান থেকে বুঝে নেবো 61 2 জন আছে, 62 3 জন আছে, তারপর ডাইরেক্ট 66 কজন আছে, 2 জন আছে, তারপরে 69 একজন আছে, 70 একজন আছে, 71 একজন আছে, 72 একজন আছে, 73 তিনজন আছে, 74 একজন, 75 একজন, 77 একজন, তারপরে 78 কজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, তারপরে ঠিক আছে এখানে আমি নামিয়ে নিই 78 4 জন আছে, ঠিক আছে, এটা ধরলো না, সেটা নিচে নামিয়ে নিলাম। 78-এ 4 জন, তারপর 79-এ 2 জন আছে, 79 2 জন, তারপর 80 কজন আছে, 5 জন, 80 5 জন আছে, তারপরে 82টা 2 জন আছে, ঠিক আছে। তাহলে এবার মোট আমরা সেটা ক্যালকুলেশন করব। তার আগে এবার এর এক্সট্রা এফআই কত হবে, 61 ইন্টু 2 কত হবে, 2 একে 2 212, এটা কি 3 গুণে 6 318। চেষ্টা করে প্রত্যেকটা ডিজিটের নিচে তার ডিজিটগুলো এককের নিচে এককটাই লিখবে, যেটা সুবিধা হবে যোগ করতে। তারপর 2 6 12, হাতে 1 2 6 12 13, তারপরে 69 70। এর আরো সুবিধা হয় প্রত্যেকটা ঘর যদি আমরা আলাদা আলাদা করে দিই, এরকম আরো সুবিধা হবে। আমি আগে ঘরটা টেনে ফেলেছি বলে সুবিধা হচ্ছে। ফাইভ আর 2টা বড় করে লিখো। এটা 2, এটা 5, ঠিক আছে। এবার হচ্ছে 71 72 3 3 9 3 7 21, ঠিক আছে, মানে এই তো। তারপরে 74 75 77 78 ইন্টু 4 মানে 8 4 32, 2 হাতে 3, 4 7 28 3 31। তারপরে 2 9 18 হাতে 1, 2 7 14 15, 0 5 40। তারপর হচ্ছে 2 2 4 2 8 16, তাহলে 164 এটা। এবার এগুলো সব যোগ করতে হবে। এবার যোগ করতে সুবিধা, আমি প্রত্যেকের নিচে প্রত্যেক লিখেছি, তাহলে তার কত হবে 4 8 4 12 12 2 14 14 7 21 21 5 26 26 4 30 39 41 42 42 9 51 2 53 6 59, ঠিক আছে, 2 61 61 1 হাতে 6। তারপরে 6 হাতে ছিল, তাহলে 6 12 5 17 18 7 25 7 32 7 39 40 47 7 54 7 61 6 67 3 70 78 80, 0 হাতে 8 8 1 9 9 4 13 14 3 17 2 19 20 22, ঠিক আছে। আর এটা তো যোগ করলে 30 হবে, নাহলে ভুল হয়ে গেছে ভাবতে হবে। তখন 3 2 5 2 7 8 9 10 11 3 14 3 17 4 21
23, 28, 30, তাহলে এটা হচ্ছে 30। এটা কি? এটাকে বলবো সামেশন অফ এফ আই, সেটা হচ্ছে 30, আর এটা সামেশন অফ এক্স আই এফ আই। এখানে এটা না লিখলেও হবে, তবে লিখে দিলে ভালো, ঠিক আছে? তাহলে সামেশন অফ এক্স আই এফ আই এইটা। এবার তাহলে আমাদের গড়, ভারযুক্ত গড়ের সূত্র কি? না, ভারযুক্ত গড়ের সূত্র হচ্ছে না সামেশন অফ এক্স আই, এই সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই। এবার এটা কত বেরিয়েছে? 2201, ঠিক আছে, বাই 30। এটা ভাগ করলে যা হবে, এবার ভাগ করে কি হবে না, আমরা 30 সাথে 210 ডাইরেক্ট, কারণ এখানে 22-এ যাচ্ছিল না, সেখানে 22 তো এই প্রথমে যদি একটা নিই তাহলে যাবে না, দুটা নিলেও যাচ্ছে না, কেন কি 30 দিয়ে 22 যায় না, তাই তিনটাই নিয়েছি, 30 সাথে 210, তাহলে ডাইরেক্ট তাহলে তারপর 30 3 90, তাহলে 11, ঠিক আছে। তারপরে পয়েন্ট নিব 0, ঠিক আছে, 30 3 আবার, তারপর আবার 0 নিব, 30 6 180, 30 6 আবার 0 নিলে সেই আবার 6 আসবে, আলটিমেট 73.36, আবার 6 আসছিল যেহেতু, আবার 0 নিলে এই 180, 30 6, এটা 3 6 আবার 6 নিলে 180, আবার 20 এরকম যাচ্ছিল, তাহলে এরকম প্রায় চলতো 6 6 6 6 এরকম চলতো, ঠিক আছে। সেটাকে আমরা 73.2 ঘর আসন্ন মানে আনবো, তাহলে এটা কি আছে 6-এর পরে 5-এর চেয়ে যেহেতু বেশি আছে, তাহলে 1 যোগ হবে 37 হবে, ঠিক আছে, প্রায় আসন্ন মানে যেহেতু লিখছি তাহলে প্রায়। এবার আমরা উত্তরটা দেখে নেব ঠিক আছে কিনা। এটা কত দাগে, নিজে করি প্রয়োগ 2, এই তো না এই চ্যাপ্টার, এটা কত 1 চ্যাপ্টার প্রয়োগ 9। নিজে করি প্রয়োগটা দেয়নি এখানে, ঠিক আছে, এখানে দেয়নি। তোমরা নিজেরা দেখে নিতে পারো, এটা চেক করে, ঠিক আছে, এখানে দেয়নি, ঠিক আছে, চেক করে দেখে নেবে প্রায়। তাহলে এটা কি হলো, ওই যে 30 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের যৌগিক গড়, অতএব 30 জন ছাত্রের ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যৌগিক গড়। তোমরা বলে যৌগিক গড় কেন? না, অ্যাকচুয়ালি এটা ভারযুক্ত গড়, ঠিক আছে, একে যৌগিক গড় হিসাবেই বলছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ভারযুক্ত গড়, ঠিক আছে। এবার আলটিমেট গড়, যৌগিক গড়, ভারযুক্ত গড় সবই তো একই জিনিস, শুধু পদ্ধতিটার জন্য দুটো নাম হচ্ছে, কিন্তু আসল তো সেই গড়ই, এই জন্য নামটা এরকম দিয়েছে, কোশ্চেনটা এরকম ছিল প্রায়, ঠিক আছে। এবার এটা হয়ে গেল। এবার যদি টেবিল আকারে দেয়, টেবিল আকারে, টেবিল সবই তো টেবিল, টেবিল মানে ইন্টারভেল আকারে কি না, এখানে একটা দিয়েছে, এই যে লাভের পরিমাণ 300 থেকে 350 টাকা, সেরকম লাভ কদিন হয়েছে, মানে একটা দোকানে এক মাসে কিরকম কি লাভ হয় প্রতিদিনে সেরকম দিয়েছে, দিয়ে 300 টাকা থেকে 350 টাকা লাভ হয়েছে 2 দিন, এরকম হয়েছে। 350 থেকে 400 টাকা লাভ হয়েছে 5 দিন, 400 টাকা থেকে 450 টাকা লাভ হয়েছে এরকম 7 দিন, তারপরে 450 থেকে 500 টাকা লাভ হয়েছে এরকম 7 দিন, তারপরে 500 টাকা থেকে 550 টাকা লাভ হয়েছে এরকম 5 দিন, 550 থেকে 600 টাকা লাভ হয়েছে এরকম 4 দিন। এমনটা নয় যেগুলো এই যে 500 থেকে 550 হয়েছে যে 5 দিন লাভ, সেরকম পরপর হয়নি যে পরপর 5 দিনে এরকম হয়েছে, তা না, মানে এক মাসে মোট 30 দিনে 5 দিন এরকম গেছে, সে মাসের শুরুতে 2 দিন হোক, লাস্টে 3 দিন হোক, এরকম করে মোট 5 দিন হয়েছে, যেখানে লাভটার
পরিমাণটা এই 500 থেকে 550-এর মধ্যে বিলং করছে, ঠিক আছে। সেরকম যদি তথ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি করবো না, এগুলো হচ্ছে একটা শ্রেণী আকারে। শ্রেণী কি না, এগুলো ক্লাস 300 থেকে 350 একটা শ্রেণী। এই শ্রেণীর মধ্যে বিলং করছে লাভটা, ঠিক আছে। এরকম কদিন হচ্ছে না, 2 দিন। মানে তোমার ধরো দোকানে লাভ হচ্ছে 320 টাকা, এরকম কদিন, একদিন 320 টাকা হয়েছে, একদিন 330 টাকা হয়েছে, তাহলে সেগুলো কি 300 আর 350-এর মধ্যে না, সেরকম এই 2 দিন হয়েছে। ধরো 1 মাসে একটা এরকম গেছে না, 2 দিন এরকম হচ্ছে, একদিন হচ্ছে 320 টাকা, একদিন হচ্ছে 330 টাকা লাভ। তাহলে 300 থেকে 350-এর মধ্যে কি লাভগুলো এই 320 আর 330, তো 300 থেকে 350-এর মধ্যে। তাহলে সেরকম কদিন সেই 300 থেকে 350-এর মধ্যে লাভটা কবার হয়েছে, 2বার হয়েছে, একটা 320 একটা 330, তা 2 দিন হয়েছে, 2বার মানে 2 দিন হয়েছে, সেটা দিয়েছে। এরকম থাকলে এই শ্রেণীগুলো যদি আকার থাকে তাহলে আগে জিনিস জানতে হবে শ্রেণী মধ্য। শ্রেণী ইংরেজি কি, ইংরেজিতে শ্রেণী ইংরেজিটা না ক্লাস। তা শ্রেণী, এই যে ক্লাস বা শ্রেণী বা ক্লাস যাই হোক, সেই ক্লাসের একটা মিড পয়েন্ট বের করতে হবে, যাকে বাংলায় বলে শ্রেণী মধ্য বা ইংরেজিতে বলে মিড ক্লাস। তাহলে সেটা কি, আর প্রথমে তার আগে জানতে হবে এই যে প্রত্যেকটা শ্রেণী প্রথমটাকে বলে কি নিম্ন সীমা, পরেরটাকে বলে উচ্চ সীমা, ঠিক আছে। লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, ঠিক আছে। ধরো এই 300, এটা শ্রেণীর উদাহরণ দিচ্ছি। শ্রেণী মানে এখানে ক্লাসের শ্রেণী নয়, এখানে শ্রেণী মানে এইটা বোঝাচ্ছে যে এই যে তোমার লাভের পরিমাণটা, যে প্রত্যেকটা যে ইন্টারভেল দাঁড়াচ্ছে, সেই প্রত্যেকটা ইন্টারভেলের আমাদের রেঞ্জ একটা বলছে যে 300 থেকে 350 টাকার মধ্যে এই রেঞ্জে কদিন লাভ হয়েছে, এই রেঞ্জটাকে একটা শ্রেণী বলছে, ঠিক আছে। এবার শ্রেণী ধরো এই 300 থেকে 350, এখানে এইটা হচ্ছে এই শ্রেণীর নিম্ন সীমা বা লোয়ার ক্লাস লিমিট, এটাকে উচ্চ সীমা বা আপার ক্লাস লিমিট। এবার আমাদের যদি শ্রেণী মধ্য বা মিড ক্লাস, মানে ক্লাসের মিড, যেহেতু মিড পয়েন্ট সেই জন্য মিড ক্লাস বের করতে হয়, তাহলে কি করব না, নিম্ন প্রত্যেকটা শ্রেণীর জন্য তার মিড ক্লাস আলাদা হবে। এই শ্রেণীর জন্য একটা মিড ক্লাস আলাদা হবে, তারপরে এই শ্রেণীর জন্য একটা মিড ক্লাস আলাদা হবে, এই শ্রেণীর জন্য মিড ক্লাস আলাদা হবে, সেটা প্রত্যেকটা আলাদা হবে। কি করে না, সেই শ্রেণীর মধ্যে হবে সেই যে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা বা নিম্ন শ্রেণী সীমা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2। তাহলে এটার জন্য কি হবে, 300 প্লাস 350, এটা কিন্তু বিয়োগ নয়, এটা আছে 300 থেকে 350, এই শ্রেণীটা এই রেঞ্জটা বলছে 300 থেকে 350-এর মধ্যে যে লাভটা, সেই রেঞ্জের লাভটা কদিন হয়েছে, 2 দিন। মানে এরকম হলো একজনের 320 টাকা, একজন 330 টাকা, তাহলে এটা কি 300 থেকে 350 রেঞ্জের মধ্যে না, সেই জন্য এই রেঞ্জটাকে বলছে, ঠিক আছে। এই রেঞ্জে 2 দিন হয়েছে, 2 দিন এরকম রেঞ্জ দেওয়া। তাহলে এই শ্রেণীর জন্য, এই শ্রেণীর যে 2 দিন হয়েছে, এটাই বলছে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সি, কিন্তু পরিসংখ্যা, এই দিন সংখ্যাটাকে এবার এই শ্রেণীর জন্য পরিসংখ্যা বলবো। এবার হচ্ছে এখানে এই শ্রেণীর মিড ক্লাসটা বা শ্রেণীর মধ্যে কি করে বের করবো, লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট, মানে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2, মানে কি 300 থেকে 350, এই শ্রেণীর হবে কি শ্রেণীর মধ্যে পড়ছে কেউ না, এটা একজনের অসুবিধা হচ্ছে, তার মোবাইল চার্জ হচ্ছে না, স্টুডেন্টটা রেকর্ডিং করে পাঠাতে হবে। সেরকম ঘুমালো, ও ধরেছিল মোবাইল, রেখে ধরে শেষ হয়ে গেছে। আজকে টুকাই পড়া ছিল, সে পড়বে না, না জন্মদিন বলে না। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল লেখা গেছিল। এটা কি 300 থেকে 350, এই যে ইয়েটার মধ্যে কি হবে না, শ্রেণীর মধ্যে হচ্ছে
ঠিক আছে, তাহলে এই শ্রেণীর জন্য শ্রেণীর মধ্যে 325, ঠিক আছে। তারপরে 350 থেকে 400 এই শ্রেণীর কি হবে, শ্রেণীর মধ্যকটা না 350 প্লাস 400/2, তাহলে কত 750/2, তাহলে কত হবে না 375, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা শ্রেণীর আমরা এখানে প্রত্যেকটা শ্রেণীর কি করব, শ্রেণীর মধ্যক বের করব, প্রত্যেকটা শ্রেণীর মধ্যক বের করব, দিয়ে সেগুলো লিখবো। এবার এটা কেন দরকার, প্রথম কথা হচ্ছে এটা কেন দরকার যে এই শ্রেণীর মধ্যে বের করা দরকার না। আগের ক্ষেত্রে আমরা যখন এগুলো করছিলাম অঙ্ক, এখানে প্রত্যেকটা ফিক্সড ছিল এক্সাই, যে এই উচ্চতা বিশিষ্ট দুজন ছিল। এখানে তো এই উচ্চতা বিশিষ্ট বা এই লাভ একটা নির্দিষ্ট লাভের তো সেই এটা দেওয়া নেই, এখানে লাভের রেঞ্জটা দেওয়া আছে। তাহলে আমি এখানে নির্দিষ্ট লাভের যে গুণ করবো এর সঙ্গে, কাকে গুণ করবো, এই শ্রেণীটাকে তো এর সঙ্গে গুণ করতে পারি না। তাহলে তার জন্য কি করতে হবে, এই শ্রেণীর একটা মধ্যক বের করতে হবে, যেটা আমরা ধরে নেবো এই শ্রেণীর এভারেজ, ঠিক আছে। সেটা কি করব, এই দিন সংখ্যার সঙ্গে মানে এই পরিসংখ্যার সঙ্গে গুণ করব, দিয়ে গুণ করে সেই এরকম এক্সআই এফআই বের করবো, ঠিক আছে। তাহলে আমরা পরের এতে চলে যাই। আর শ্রেণী মধ্যকে শ্রেণী মধ্যমানও বলে, ঠিক আছে, এখানে লেখা আছে দেখবে শ্রেণী মধ্যমান। এবার হচ্ছে এই যে প্রত্যেকটা শ্রেণীর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে, দিয়ে শ্রেণীর মধ্যক বের করানো হয়েছে, এই শ্রেণীর মধ্যক বের করানো হয়েছে, এই শ্রেণীর মধ্যক বের করানো হয়েছে, যেগুলো কি করা হবে না, এই যে এবার এটাকেই এক্সআই ধরা হবে, এই শ্রেণী মধ্যকগুলোকে এই নির্দিষ্ট শ্রেণীর সাপেক্ষে এক্সআই ধরা হবে। আগে কিন্তু ওই যে তথ্যটা যেটা ছিল নির্দিষ্ট উচ্চতা, সেটাকে এক্সআই ধরা হতো, কিন্তু এখানে নির্দিষ্ট তথ্য তো নেই, বলেছে এই রেঞ্জের মধ্যে যে লাভটা হয়েছে সেটা দুদিন আছে। তাহলে এই রেঞ্জটাকে তো আমি পুরো গুণ করতে পারি না, এর সঙ্গে কি করে রেঞ্জ গুণ করে কি ক্যালকুলেশন করবো সেটা তো করতে পারি না। তার জন্য আমাকে এই শ্রেণীর মধ্যকটা বের করতে হয়েছে বাস্তবায়নের জন্য। ওর টাওয়ার ধরছে না, কোনো ও তো 1 মাস ধরে করতে পারছে না, ফোন খারাপ, তাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। এবার হচ্ছে এটা হলো, তো এটা ইন্টু এটা শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে এই যে পড়েছো, ভিডিও হচ্ছে না, রেকর্ডিং আছে। 2 × 325 650, তারপর 5 জন এরকম গুণ করে, তাহলে এগুলো এবার যোগ করব, আর এই পরিসংখ্যা এগুলো যোগ করবো যেমন আগে করেছি, জাস্ট এখানে শুধু শ্রেণীর মধ্যকটা আলাদা করে বের করতে হবে, ঠিক আছে। যেটা করলাম, দিয়ে এরকম এই যেটা বেরোলো সেটাকে এটা দিয়ে ভাগ করে দেবো মোট পরিসংখ্যা দিয়ে, দিয়ে যেটা গড় বেরিয়ে আসবে, এই যে লাভের যৌগিক গড় বেরিয়ে এসছে। এই পদ্ধতিকে কি বলে না প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথড, এখানে লেখা আছে দেখবে প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথড, ঠিক আছে। এবার এই জিনিসটা এই ইন্টারভেলগুলোকে যেভাবে করা হয়েছে, এগুলোকে 3টা পদ্ধতি আমাদের শিখতে হবে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে মানে প্রত্যক্ষ পদ্ধতি ইংরেজি হচ্ছে ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি মানে কি অ্যাজুম মিন মেথড, আর একটা হচ্ছে অ্যাজুম মিনকে কি বলা হয় শর্ট মেথডও বলা হয় বা ডেভিয়েশন মেথড মানে বিচ্যুতি পদ্ধতি বলা হয়। আর একটা পদ্ধতি আছে স্টেপ ডেভিয়েশন মেথড, যেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। 3টা পদ্ধতি, একটা অঙ্ক 3 ভাবে করা যায়। এবার সবচেয়ে বেস্ট হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, এখানে ভুল হওয়ার চান্স কম, আমরা পরীক্ষা এভাবেই করব, ঠিক আছে। এবার কি করে একটা এই যে এবার প্রত্যক্ষ পদ্ধতি কি হবে, প্রত্যক্ষ পদ্ধতি আমরা করেছি, এটা তো করলাম। এবার আমরা কল্পিত গড় পদ্ধতি শিখব। কল্পিত গড়টা কি না, এই একই অঙ্ক দাও, কিছুই না, কল্পিত গড় জাস্ট সেম হবে। এখানে এক্সআই, এখানে এটা বের করেছি, এখানে টেবিল দুটো এক্সট্রা, দুটো টেবিল মানে দুটো কলাম হবে। কি করে, প্রথমে এখানে ধরতে হবে কি এ বলে একটা জিনিস ধরতে হবে, সেটা কি আমার এটা হচ্ছে এটাকে আমি একটা ধরে নেবো কি না এই যে কল্পিত গড় মানে এই এর আমি এটা ধরে নিলাম এটাই হচ্ছে কল্পিত গড় আমার, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়। আমি কি করব, এই পুরো শ্রেণী মধ্যকের মাঝখানে যেটা থাকবে এটা কল্পিত গড় আমাকে ধরে নিতে হবে, দিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে। এবারে কোনটা ধরবো না, এখানে প্রথম কথা হচ্ছে কটা টোটাল 6টা আছে, 6টা এক্সআই আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা আছে। 6টা থাকলে মানে ইভেন সংখ্যক যদি জোড় সংখ্যক থাকে তাহলে এই যে মাঝখানে দুটো যেটা হবে, 6টা আছে বলে মাঝখানে
এর উপরে দুটো আর নিচে দুটো বাদ দিলে মাঝখানে দুটো পড়ছে। এবার ছটা ইয়ে করলে 3/6 তো যদি ভাগ করি মাঝামাঝি 3 হবে, 3 নম্বর। এবার দেখো 3 নম্বরে যদি বলি, 3 নম্বরটার উপরে দুটো আছে নিচে 3টা আছে, এটা কিন্তু মাঝামাঝি হচ্ছে না। উপরে দুটো তথ্য নিচে 3টে তথ্য, তাহলে এটা মাঝামাঝি তথ্য হচ্ছে না। 7টা থাকলে, যদি 7টা থাকতো তাহলে কি উপরে 3টা নিচে 3টা মাঝখানে একটা, সেটাই হয়ে যেত, আমি এ ধরে দিতে পারতাম মাঝখানে তথ্যটা। কিন্তু এখানে যদি জোড় সংখ্যা এই 6টা যেটা জোড়, উপরে দুটো নিচে দুটো, তাহলে মাঝখানে দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি এ ধরতে পারি। সেখানে এখানে এটাকে এ ধরেছি, আমি এটাকেও এ ধরতে পারি, তাতেও অ্যান্সার একই বেরোবে। আমি এটাকেও এ ধরতে পারি, এটাকেও এ ধরতে পারি, যে কোনো আমার চয়েস যেটা হতে। ঠিক আছে, এবার কি করব না, যে কোনো একটাকে এ ধরে আমার যে এক্সআই গুলো বেরিয়েছে সেই প্রত্যেকটা এক্সআই থেকে এই এটা প্রত্যেকটা থেকে বিয়োগ করবো। এই এক্সআই থেকে এটা বিয়োগ করলে এটা কত, এটাও 425 ধরেছি, তাহলে 325 থেকে 425 বিয়োগ করলে -100, তারপর 375 থেকে 425 কিন্তু প্রত্যেকটা থেকে বিয়োগ করবো, কারণ যেটা এ ধরেছি সেই এটা লেখা আছে, দেখো এক্সআই মাইনাস এ, এটা ফিক্সড, প্রত্যেকটা এক্সআই থেকে আমি এ বিয়োগ করছি, এটাকে 425 ধরেছি, সেই জন্য এটা প্রত্যেকটা বিয়োগ করছি। এটা কেন করা, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এই পদ্ধতি, আর কিছুই না। এই পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে ক্যালকুলেশনকে সহজ করার জন্য। এর পরেরটা যেটা শিখবো সেটা আরো সোজা হয়ে যাবে ক্যালকুলেশন, সেই জন্যই 3টা পদ্ধতি শেখা হচ্ছে। জাস্ট পার্ট প্রথমটা শিখলাম, সেটা থেকে একটু সোজা কি কল্পিত গড়, সেটা ক্যালকুলেশন সোজা যাবে। দেখো কিরকম সোজা হচ্ছে না, 325 থেকে 425 বিয়োগ করলে -100, 375 থেকে 425 বিয়োগ করলে -50, আবার 425 থেকে 425 তো নিজের থেকে নিজে বিয়োগ করলে 0 তো হবে, কারণ সেটাও তো একটা এক্সআই, সেটা এ ধরেছি, এ তো তা ধরেছি, কিন্তু সে তো নিজে একটা এক্সআই আছে, সেই জন্য এক্সআই হিসাবে যখন আছে এ থেকে মানে 425 থেকে যদি 425 মানে এক্সআই হিসাবে 425, আবার এ হিসাবেও 425, তাহলে 425 থেকে 425 যখন বিয়োগ করবো তখন কি হবে, 0 হয়ে যাবে। তারপরে 475 থেকে 425 বিয়োগ করলে 50, 525 থেকে 425 বিয়োগ করলে 100, 575 থেকে 425 বিয়োগ করলে 150, যেগুলো বের করলাম। এবার কি করবো, এই ডিআই গুলো এগুলোকে ধরবো প্রত্যেকটাকে ডিআই, এই বিয়োগ ফল যেটা বেরোলো ডিআই, এই ডিআই গুলো কি করব, প্রত্যেকটা এক্সআই সঙ্গে গুণ করব। যেরকম আগে কি করতাম, এক্সআই এফআই করতাম, এখন এক্সআই এফআই না করে আগে এটাই দেখো এক্সআই এফআই গুণ করে এগুলো বের করতাম, দিয়ে যোগ করতাম, দিয়ে তারপরে এইটা মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করে দিতাম। কিন্তু এখন এই ডিআই গুলো বের, এখন কি করব, এফআই ডিআই বের করব বা ডিআই এফআই, ঠিক আছে, ডিআই এফআই গুলো যোগফল বের করব, সামেশন বের করব। এবার ডিআই এফআই, এই ডিআই তার সঙ্গে এফআই কত 2, এর রেসপেক্ট এটা এফআইটা 2 মানে F1, এটা D1, তাহলে -200, 2 ইন্টু -100 কত হবে, -200, এরকম করে করে -50 ইন্টু 5 কত হবে, -250, 7 ইন্টু 0 কত হবে 0, যেরকম 7 ইন্টু 50 350, 5 ইন্টু 100 500, 4 ইন্টু 150 600, যেগুলো হলো, যেগুলো যোগ করলে 1000 দাঁড়াবে। আর এটা কত হয়েছে, 30 হয়েছে, পরিসংখ্যার যোগফলটা মোট পরিসংখ্যা 30। এবার এখান থেকে আমি কি করব, যেরকম আমার কি হয় না এক্স বার যদি হয় সে কি সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, সেটা এক্স বার হয়। সেখানে কেন কি করি না এক্স আইয়ের সঙ্গে গুণ করে এফআইটা গুণ করে দিয়ে তার সব যোগ করলাম, দিয়ে এফআই মোট এফআই দিয়ে ভাগ করলাম, সেখানে এক্স বার বলি। এখানে কি ডিআই দিয়ে গুণ করছি, সেখানে এটা ডি বার হবে, ডি বার হলো, তা ডি বার কি হলো, মোট মানে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন এফআই দিয়ে 1000 বাই 30, যেটা বেরোলো। এবার এটা কিন্তু তোমার অ্যাকচুয়াল গড় নয়, এটা ডি বার বেরিয়েছে। এবার অ্যাকচুয়াল গড় বের করতে গেলে কি করতে হবে, এই ফর্মুলাটা জানতে হবে। আচ্ছা, এই ডিআই হলো কি এক্সআই থেকে এর বিচ্যুতি, কেন কি ডিআই সমান কি এক্সআই মাইনাস এ, তো তাহলে এক্সআই থেকে এর বিয়োগ করে বের করছি, তো তাহলে এক্সআই থেকে এর একটা পার্থক্য করে তারপর ডিআই বের করছি, সেই জন্য ডিআই হলো এক্সআই থেকে এর বিচ্যুতি বা ডেভিয়েশন, আর ডি বার হলো বিচ্যুতির গড়। তাহলে এটা অ্যাকচুয়াল তো গড় না, এটা বিচ্যুতির গড়, মিন অফ ডেভিয়েশন এটাকে। তাহলে অ্যাকচুয়াল যে যৌগিক গড় যেটা, সেটা বের করবো কি করে, সেটা বের করতে গেলে সূত্রটাকে ভাঙতে হবে। আমার ডি বার সমান কত, সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। এবার ডিআই সমান কি এক্সআই মাইনাস এ, আমি তো করেছি এটা, ডিআই সমান এক্সআই মাইনাস এ, সেটা বসিয়ে দেবো, ঠিক আছে, সেটা বসিয়ে দিলে এটা হলো। এবার হচ্ছে এক মিনিট, কি করছে তোর হাত থেকে করে না, তোর হাত তো ব্যথা হয়ে গেল। এবার এটা আমি আলাদা করে ব্যাখ্যা করে দিয়েছি। এই যে ডি বার সমান সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন এফআই,
এবার এফ আই মানে কি এক্স আই মাইনাস এ, যেটা আমরা ধরেছি, কারণ ডিআইটা বের করি কি এক্স আই থেকে এ যেটা ধরে দিয়েছি সেটা বিয়োগ করে ডিআই বের করি, তাহলে এক্স আই মাইনাস এ বসিয়ে দিলাম। এরপরে এফ আইটা এক্স আই এই ভিতরে ব্যাকের ভিতরে ঢুকিয়ে দিলাম এফ আই, তাহলে কি হবে এফ আই এক্স আই বাই এফ আই এ মাইনাস এফ আই এ বাই সামেশন অফ এফ আই। এবার এই সামেশন কি হবে, এই পুরোটার উপর আছে তো সামেশন পার্ট পার্ট ভেঙে দিতে পারে, এটার উপর সামেশন মাইনাস এটার উপর সামেশন, এই যে এখানে লিখেছি আমি, এই যে এটার উপর সামেশন মাইনাস এটার উপর সামেশন কি সামেশন অফ এফ আই প্লাস জি আই, সেটা কি যে সামেশন অফ এফ আই প্লাস সামেশন অফ জি আই হয়ে যায়। সামেশন দুটার উপরে থাকলে মাঝখানে যদি প্লাস সংখ্যা থাকে তার হবে, প্লাস বা মাইনাস থাকলে হবে, বাট এফ আই জি আই সামেশন আছে গুণ আকারে আছে, সেটা কিন্তু এরকম এফ আই ইন্টু জি আই এটা হবে না কখনো, ঠিক আছে, এটা গুণটা এরকম হয় না, যোগ আর বিয়োগ হয়, এমনকি ভাগও হয় না, গুণ হয় না মানে ভাগও হবে না, মানে এফ আই জি আই এটা কিন্তু সামেশন অফ এফ আই বাই সামেশন অফ জি আই এটাও হবে না, ভাগ আর গুণ হবে না, শুধু যোগ আর বিয়োগ হবে। সেই সামেশনটা পুরোটার উপর ছিল, আর একটা পার্ট পার্ট করে ভেঙে নিলাম। এবার এটা দুটো টার্ম আছে, এটা এবার টোটাল নিচে এটা আছে, তাহলে পদ বিচ্ছিন্ন করি, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এই যে এটা বাই এটা করেছি মাইনাস এটা বাই এটা, ঠিক আছে। এবার এটা বাই এটা মানে কি এক্স বার, কেন আমার বই এই যে সূত্র আছে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই মানে কি এক্স বার, এই যে এক্স বার সমান কি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, ঠিক আছে। ওকে, তাহলে এটার জায়গায় এক্স বার বসিয়ে দেবো, আর এটার জায়গায় কি করবো না, এখানে এটার কনস্ট্যান্ট, এটা তো ফিক্সড আছে, আমি এটা একটাই নিই যে 425 বা 475 যে কোনো একটা নিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা তো ফিক্সড, তাহলে এটা ফিক্সড মানে সামেশনের ভিতরে যদি এটা কনস্ট্যান্ট টার্ম থাকে সেটাকে সামেশনের বাইরে বের করা যায়, এটা নিয়ম আছে সামেশনে, ঠিক আছে, সামেশনের ভিতরে যদি কনস্ট্যান্ট টার্ম থাকে তাকে বাইরে বের করা যায়, তাহলে এটা বাইরে বের করে দিলাম, ঠিক আছে, দিয়ে সামেশন এফ আই ছিল, যখন বাইরে বের করলাম উপরে কি সামেশন এফ আই আর নিচে কি সামেশন এফ আই ছিল, তাই তো কনস্ট্যান্ট টার্ম ভিতরে ছিল, তাহলে বাইরে বের করলে কি হবে, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে কি করে থাকবে সামেশন এফ আই, আর নিচে সামেশন এফ আই ছিল সেটা কেটে যাবে, কেটে গিয়ে এ হয়ে যাবে, কেটে গিয়ে এটা তাহলে 1 আর এ ইন্টু 1 মানে কি এ, ঠিক আছে, তাহলে এটা তো এক্স বার বলি, তাহলে এক্স বার মাইনাস এ, এখানে লিখে দিচ্ছি এ ইন্টু মানে সামেশন অফ এ ইন্টু এফ আই, তাহলে কি হয় এটা সামেশনের বাইরে বেরিয়ে আসে, দিয়ে এ ইন্টু সামেশন এফ আই, ঠিক আছে, এ ইন্টু সামেশন অফ এফ আই, ঠিক আছে। আর এটার মান তো এক্স বার আমি বলেছি, তাহলে এক্স বার, আর এটা কেটে 1 হলো এ ইন্টু 1 কত এ, ঠিক আছে, তাহলে এক্স বার মাইনাস এ হয়ে গেল, তাহলে ডি বার সমান কি, দাঁড়াও, ডি বার সমান কি এক্স বার মাইনাস এ, তাহলে আমাকে এক্স বার ডি বার তো আছে, আমাকে এক্স বার বের করতে হবে, তাহলে এটা এই মাইনাস এটাকে সেপারেশন নিয়ে গেলে কি ডি বার প্লাস এ হয়ে যাবে সমান এক্স বার হয়ে যাবে, এই ডি বার প্লাস এ সমান এক্স বার, তার মানে কি এক্স বার সমান ডি বার প্লাস এ। তাহলে এবার চলে আসো এখানে অঙ্কটা, এখানে ডি বার পেয়েছিলাম, এবার অ্যাকচুয়াল আমাকে বের করতে গেলে কি করতে হবে, যে অ্যাকচুয়াল লাভের যৌগিক গড় এই যে বের করেছে, লাভের যৌগিক গড় মানে এক্স বার সমান কি এ প্লাস ডি বার, এখনই পেলাম না, ডি বার প্লাস এ, এই যে এখানে ডি বার প্লাস এ পেয়েছি, তার ডি বার প্লাস এ মানে কি এ প্লাস ডি বার লিখতে পারি এটাকে, কি আছে, এটা তো যোগ প্লাস আছে, লিখে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তাহলে লাভের যৌগিক গড় এক্স বার সমান কি এ প্লাস ডি বার, এবার ডি বার তো পেয়ে গেছি সেই টেবিল থেকে, এবার এটা আমার কি ধরে নিয়েছিলাম 425, সেই যেটা ধরেছিলাম সেটাই বসাবো, যোগ করলে এইটা চলো 458 433, দেখো এই দুটাই, এটাও এই পদ্ধতি যে গড় বেড়েছিল গড়ের ভ্যালুটা, এখানেও সেই গড়টাই বেড়েছে একই, ঠিক আছে, কিন্তু এখানে ক্যালকুলেশন সোজা আছে, কেন কি এই যে বিয়োগ করার ফলে 150 এগুলো যদি এফ এর সঙ্গে গুণ করলে অনেক সোজা ক্যালকুলেশন, কিন্তু এখানে দেখো এই যে 29 75 18 75 এগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন, এগুলো যোগ করতে অনেক অসুবিধা, কিন্তু এখানে যোগ করতে সুবিধা আর গুণ করেও আনতে সুবিধা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য এই পদ্ধতিটা বেটার। এটা হচ্ছে কি না কল্পিত গড় পদ্ধতি, ঠিক আছে, এখানে এইটা হচ্ছে কল্পিত গড়, ঠিক আছে, কল্পিত গড়, তারপরে আমরা কি করবো আসল যে যৌগিক গড় সেটা এখানে এইভাবে বের করবো, ঠিক আছে। এবার এটা কল্পিত গড় পদ্ধতি হলে আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন বা ক্রমবিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে, সেটা আমরা পরের ভিডিওতে করছি।